আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মাঝে আজকে কথা বলতে পারাটা অনেক সম্মানের বিষয়। আমি নির্দিষ্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের তালিকা আছে, ব্যর্থতা আছে, এবং ব্যর্থতার মধ্যে আমার মনে হয় উপরের দিকে থাকবে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন। আমি যখন যুক্তরাজ্যে ছিলাম তখনই আহতদের চিকিৎসা করার ক্ষেত্রে কিছু কাজ করছিলাম। তারপরে দেশে ফিরেও আপনাদের অনেকের সাথে কাজ করা হয়েছে, শহীদ পরিবারের সাথে কাজ করা হয়েছে। তো খুব কাছে থেকে আমি আপনাদের সমস্যাগুলো দেখেছি, শুনেছি, যে জায়গায় সম্ভব হয়েছে সাহায্য করার চেষ্টা করছি। সেই আলোকেই আজকে কয়েকটা কথা বলবো। আমাদের চিকিৎসা ও পুনর্বাসনের কথা যেটা বললাম, চিকিৎসা ও পুনর্বাসন করার একদম প্রাথমিক ধাপ কিন্তু তালিকাটা করা, যেই তালিকাটা এখনও অসম্পূর্ণ। আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ওখানে এসেছে যে 1400-র মতো মানুষ শহীদ হয়েছে, কিন্তু সরকারি তালিকা আমি একটু আগেও চেক করে আসি 834 জন। এটা কি পূর্ণাঙ্গ তালিকা? তালিকা হতে কতদিন লাগবে এই ব্যাপারে আমার কাছে পরিষ্কার ধারণা নাই। এখানে অনেকেই আছেন, যদি পরিষ্কার করেন আমাদের জন্য সুবিধা হবে। আহতদের তালিকা এখনো 13,000-এর ঘরে। প্রথম দিকে আমরা জানতাম 20,000 বা তারও বেশি হবে। এই তালিকাভুক্তির কাজটা কত দূর, কবে শেষ হবে, কখন আমরা আসলে এই তালিকাটা পাবো? কারণ তালিকা হওয়ার পরে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন, চিকিৎসা, পুনর্বাসন সব কিছু আপনার শুরু হবে তালিকাভুক্তির পরে। এটা যে কতটা ভোগান্তির, উত্তরার সাইফ ও এখন পর্যন্ত তালিকায় নেই। ওর চোখের চিকিৎসাও থাইল্যান্ড থেকে নিজ খরচে করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তালিকায় নেই, অর্থাৎ সে কোনো সহায়তা পায়নি। এবং তালিকায় কিভাবে যাবে, সে আবেদন করেছে, গ্যাজেট হয়েছে, কিন্তু গ্যাজেটে তার নাম নেই। আমি জানি এখানে সচিব সাইদুল স্যার আছেন, প্রতিমন্ত্রী সাইদুল স্যার আছেন। এখন শোনার পরে ওনারা সজ্জন মানুষ, ওনারা হয়তো বলবেন যে ডিটেলসটা দিলে ওনারা এই ব্যাপারে দেখবেন, কিন্তু এইভাবে তো হওয়ার কথা না। একজন ইন্ডিভিজুয়ালের কথা কারো পর্যন্ত আসবে, তারপর ওনাদের পর্যন্ত যাবে, তারপরে ওনারা ব্যক্তি উদ্যোগে এটা করবেন, এরকম না হলে তো একটা সিস্টেমিক ভাবে এই তথ্যগুলো আসার কথা ছিল। যেখানে ঘাটতি হচ্ছে, কিভাবে সেই ঘাটতিগুলো পূরণ করা যায় সেটা আসার কথা ছিল। এবং আজকে আমি যেই ব্যর্থতাগুলোর কথা বলছি, এটা কোনো ব্যক্তির ওপর না, বরং পুরো ব্যবস্থাটা যেখানে ফেল করছে, যেভাবে ফেল করছে, এবং আলটিমেটলি সাফারার হচ্ছে আমাদের যারা আহত ভাই বোনরা আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা ভুক্তভোগী হচ্ছে। এই ভুক্তভোগীরা যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যেই আমি আজকে কথাগুলো বলছি। তালিকার ক্ষেত্রে আমার মনে হয় এখনো পর্যন্ত অনেক জায়গায় এক, মানুষ জানে না কিভাবে তালিকাভুক্ত হতে হবে। দুই, প্রসিডিওরে যাওয়ার পরেও কবের মধ্যে তালিকাভুক্ত হবে, কিভাবে হবে, ভাতা কখন পাবে। আমরা গত মাসে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি, অনেক ক্ষেত্রেই ওনারা জানেন না ভাতাটা কবে পাবেন, কিভাবে পাবেন। এই জিনিসগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং এই যে প্রশ্নগুলো থাকে, প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে কার কাছে যাবে এই তথ্যটা কিন্তু তাদের কাছে পরিষ্কার না। এখানে উপদেষ্টারা আছেন, হয়তো কিছু ক্ষেত্রে কোনো স্পেসিফিক মন্ত্রণালয় না, আন্তঃমন্ত্রণালয়ের বিষয় হয়। তো সেই জায়গা থেকে কিভাবে এটা সমন্বয় করা যায় যাতে যার সার্ভিসটা পাওয়ার কথা সেই সার্ভিসটা যাতে এনশোর হয়, সেই আহ্বান থাকবে। চিকিৎসার ক্ষেত্রে এটা গত বছর ডিসেম্বরে আমার মনে আছে যে সচিব সাইদুল স্যার, প্রতিমন্ত্রী স্যার দুজনই ছিলেন একটা বৈঠকে। আমি বলছিলাম যে আসলে সরকার থেকে কমিটমেন্ট আছে যে শহীদ পরিবার এবং আহতরা সর্বোচ্চ লেভেলে চিকিৎসা পাবে, ফাস্ট ট্র্যাক চিকিৎসা পাবে, আশ্বাসটা আছে, কিন্তু মাঠের বাস্তবতায় সেটা দেখা যাচ্ছে না। আপনারা যখন হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে গিয়ে কোথায় গেলে আপনি যে সেই ফাস্ট ট্র্যাক সেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার থাকে না। এবং সেই ডিসেম্বরের ওই সময় আমি বলছিলাম যে যখন বিশেষ করে বড় বড় হাসপাতালগুলো যদি একটা জায়গার প্রবেশমুখ বা প্রমিনেন্ট জায়গাগুলোতে একটা সাইনবোর্ড বা কিছু দেওয়া যায় যে আপনি কি জুলাইয়ে আহত বা শহীদ পরিবারের সদস্য যদি হয়ে থাকেন তাহলে অমুক নাম্বারে যোগাযোগ করুন বা অমুক রুমে অমুকের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য স্পষ্ট হয়ে যায় কোথায় গেলে আপনারা সেই দ্রুত সেবাটা পাবেন। পাশাপাশি একটা হেল্পলাইন চালু করার কথা বলেছিলাম, কারণ অনেকের পক্ষেই সম্ভব হয় না, কিন্তু কোথায় যাবে, কোথায় গেলে চিকিৎসা পাবে। আমাদের অলরেডি একটা জাতীয় স্বাস্থ্য বাতায়ন আছে, সেটাকে কেন কাজে লাগানো গেল না যাতে আমাদের শহীদ পরিবার আহত যারা আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোথায় গেলে, কিভাবে গেলে চিকিৎসাটা পাবে সেটা তারা জানতে পারবেন। আমি জানি অনেকেই সদিচ্ছা নিয়ে কাজ করছেন। ঢাকা মেডিকেল এখানে আসাদ স্যার বলেছেন, উনি অনেক সাহায্য করেছেন। যেই রোগী আমি পাঠিয়েছি উনি খুব দ্রুততার সাথে অনেক কেয়ার নিয়ে উনি দেখেছেন, কিন্তু এটাও ব্যক্তি লেভেলে, আমাদের প্রাতিষ্ঠানিক লেভেলে, মন্ত্রণালয় লেভেলে, স্বাস্থ্যসেবা লেভেলে কেন এই সেবাগুলো সবার জন্য, সব আহতর জন্য, সব শহীদ পরিবারের জন্য অ্যাক্সেসিবল করা যাচ্ছে না, সেটা কিন্তু এখন
বলার সময় এসেছে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটাও স্বচ্ছভাবে বললে কিন্তু সবাই বুঝতে পারে যে আচ্ছা সীমাবদ্ধতাগুলো কোথায়। আমাদের ব্যবস্থা যে পোক্ত হয়নি, 53 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পোক্ত হয়নি, এটা সবাই জানে। সীমাবদ্ধতা থাকবে, কিন্তু সদিচ্ছার যাতে অভাব না থাকে এবং যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া সম্ভব সেগুলো যাতে দেওয়া হয়, এবং যাদের পেতে কষ্ট হচ্ছে তারা কোথায় গেলে সেই সেবাটা পাবে, কোথায় গেলে তারা তথ্যগুলো পাবে, সেটা যাতে উন্মুক্ত করে দেওয়া হয়। এবং 2025 সালে এটা খুব কঠিন কোনো কাজ না, একটা হেল্পলাইন চালু করা, একটা পোর্টাল চালু করা, বা কোন ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাটা নিশ্চিত করবে সেটা যাতে পরিষ্কার করা হয়। অনেক সময় পার হয়ে গেছে। সাথে আরেকটা নির্দিষ্ট বিষয় বলবো, আমার এখানেও আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, নতুন পা নতুন হাত লাগানো হয়েছে, ওনাদের একটা খুব সুনির্দিষ্ট চাওয়া আছে, যেই কৃত্রিম পাটা লাগানো হয়েছে সেটা ওয়াটারপ্রুফ না, অর্থাৎ বৃষ্টির মধ্যে হাঁটতে পারেন না, কাদায় হাঁটতে পারেন না, খুব কষ্ট হয়। তো রাষ্ট্রীয় ব্যবস্থায় যাতে ওনাদের একদম টপ মানে সর্বোৎকৃষ্ট মানের প্রস্থেটিক্স যাতে লাগানো হয়, এই ব্যাপারে সুনির্দিষ্ট দাবি থাকবে, সুনির্দিষ্ট আমাদের যাতে একটা পাথওয়ে থাকে যে ওনারা প্রস্থেটিক্স হয়েছে কিন্তু সবাই এখানে ইয়াং, তরুণ বয়সে ওনাদের অনেকটুকু পথ চলতে হবে, কেন সেটা টপ মানের দেওয়া হয় নাই, এবং এখন কিভাবে সেটা নিশ্চিত করা হবে যাতে ওয়াটারপ্রুফ প্রস্থেটিক্স ওনারা পান, সেটাও আমার জিজ্ঞাসা থাকবে এবং আহ্বান থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি। এরপরের পুনর্বাসন নিয়ে একটু কথা বলবো। পুনর্বাসন নিয়ে আমার কথা হচ্ছিল শহীদ ফারুকের স্ত্রীর সাথে। শহীদ ফারুক ছিলেন ওনার সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তো উনি যখন শহীদ হন তখন ওনার স্ত্রীরই সব কিছু করার দায়িত্ব এসে পড়তে। উনি একটা চাকরি নিয়েছেন, ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। উনি যখন চাকরিতে যান বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হয়, আবার স্কুলে নিয়ে গেলে দেখা যায় চাকরিতে সমস্যা হচ্ছে, স্কুলের বেতন দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়, অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যে তারা আছে। সরকারের কাছ থেকে আমরা একটা কমিটমেন্ট শুনেছিলাম যে শিক্ষা, যারা আহত আছে, শহীদ আছে, তাদের ক্ষেত্রে শিক্ষার ফিটা মওকুফ করা হবে। সেটারও পাথওয়ে এখন পর্যন্ত আছে কিনা আমার জানা নাই। ওনারা কোথায় গেলে এই বেতনটা মওকুফ পাবেন, শিক্ষায় সহায়তা পাবেন, সেটা যাতে পরিষ্কার করা হয়, এবং পুরো পুনর্বাসনটা শিক্ষা এবং এই যে এরকম পরিবার যাদের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হারিয়েছে তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন কিভাবে হবে সেটাও হয়তো আন্তঃ মন্ত্রণালয়ের বিষয়। সেই পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে দ্রুত স্পষ্ট করা হয় এবং যারা ভুক্তভোগী আছেন তারা যাতে জানেন ওনারা যে কি অনিশ্চয়তার মধ্যে প্রত্যেকটা দিন পার করছেন। আপনি যখন জানেন না আপনার আগামী মাসের ভাড়া কোত্থেকে আসবে, আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিতে পারবেন কিনা, বেতন দিতে পারবেন কিনা, এর চেয়ে অমানবিক এক্সপিরিয়েন্স হতে পারে না। এবং আমাদের যারা আপনারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যাদের কাছে এই তথ্যগুলো দেওয়ার উপায় আছে, ক্ষমতা আছে, আপনারা দয়া করে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এইটা ভুক্তভোগী ফ্যামিলিকে জানানোর ব্যবস্থা করবেন। শেষ কথাটা বিচার নিয়ে বলবো। আমরা গত মাসে তো প্রায় সব জায়গায় গিয়েছি এবং সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে বিচারটা অনেক ধীর গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা, যে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে পরিবারকে না জানায়, যাকে গ্রেপ্তার করার কথা তিনি ঘুরে বেড়াচ্ছেন, শহীদের বাবা এলাকায় ফিরতে পারছেন না ভয়ে। অভ্যুত্থানের পরে বাংলাদেশে তো এরকম অনিরাপদ থাকার কথা না, আমাদের শহীদ পরিবারের আহতদের এরকম অনিরাপদ থাকার কথা না, কিন্তু এখনো কেন এরকম হচ্ছে, কেন বিচারে ধীর গতি হচ্ছে? আমি শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো, কিভাবে সুস্থ থাকবো? ওনারা একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা, বিচার কি আসলে হবে কিনা। একটু আগে আহনাফ আবেরের মা খুব আবেগতাড়িতভাবেই বললেন যে কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই। একদম শেষ করছি দুইটা বিষয় শহীদ আহতদের নিয়ে কথার। লং টার্মে যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ভঙ্গুর, আমাদের যখন কোনো দুর্যোগ হয়, কোনো দুর্ঘটনা হয়, দেখা যায় যে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার মতো ব্যবস্থা থাকে না। এটা আমরা একদম রিসেন্টলি মাইলস্টোন দুর্ঘটনায়ও দেখেছি। অনেক মানুষ এগিয়ে এসেছেন, অনেক মানুষ সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু যেই বাচ্চাটা পড়ার পরে সে খুঁজছে রিক্সায় যাবে না সিএনজিতে যাবে, কিভাবে হাসপাতালে পৌঁছাবে, ওর তো এটা খোঁজার কথা না। একটা সিস্টেম থাকার কথা যেখানে হাই লেভেল মেডিকেল টিম সেখানে গিয়ে
ওকে পাঠাবে যে কোন হাসপাতালে সে যাবে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার চিকিৎসা শুরু হয়ে যাবে। এই ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে করতে হবে, যাতে জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না হয়, হাসপাতালের আগেই যার জরুরি চিকিৎসা প্রয়োজন সেই জরুরি চিকিৎসা যাতে নিশ্চিত হয়। একদম শেষ কথা, আপনারা এখানে বেশিরভাগই তরুণরাই রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু এখন আমরা খুব একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তরুণদেরকে ছোট করার, ডিমিন করার, যে তরুণরা কি বুঝে, ছোটরা কি বুঝে, ওরা তো দেশের কিছু নীতি নির্ধারণী কিছু বুঝে না, ওরা ঘরে ফিরে যাক, ওরা স্কুলে ফিরে যাক, ওরা নীতি নির্ধারণে থাকার কথা না। কিন্তু রক্ত দেওয়ার সময়, রাজপথে দেওয়ার সময় তরুণরা সামনে থাকবে, নারীরা সামনে থাকবে, কিন্তু যখন মতামত দেওয়া লাগবে, পলিসি মেকিংয়ে নেওয়া লাগবে, তখন আর তরুণদের প্রয়োজন নাই। এই কথাগুলো যখন বলা হয়, আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত, যখন আপনারা তরুণদেরকে ছোট করছেন তখন শহীদ আহনাফ আবিরকেও ছোট করা হচ্ছে, যে গুলির ভয় না করে রাস্তায় নেমেছিল। একটু আগে হাসনাত কথা বলে গেল, তাকেও ছোট করা হচ্ছে, যারা গুলির ভয় না করে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। এই ছোট করা যাতে না হয়, সবাইকে যাতে যথাযথ সম্মানের সাথে নতুন বাংলাদেশে ট্রিট করা হয়। নতুন বাংলাদেশ তরুণদেরই বাংলাদেশ, এবং তরুণরাই পরিবর্তন নিয়ে আসবে। অনেক